তো বন্ধুরা, মাত্র 24 ঘন্টার সময় দিয়েছিল ইরান এবং আজ রাত থেকেই খুব সম্ভবত গুগল, মাইক্রোসফট, অ্যাপেল আর টেসলার মতন আমেরিকার তাবড় কোম্পানিগুলোর ওপর শুরু হতে চলেছে এলোপাথারি বম্বিং। এর ফলে মাঝখান থেকে ভারত এক মারাত্মক বিপাকে পড়তে বসেছিল, কারণ এই বড় কোম্পানিগুলোতে প্রচুর সংখ্যক ভারতীয়রা কাজ করে। তাই যদি আজ রাতে ইরান সত্যি এদের ওপরে অ্যাটাক শুরু করে, তবে স্বাভাবিকভাবেই এই ভারতীয়দের জীবন চরম বিপদে পড়বে। কিন্তু গল্পের আসল টুইস্ট এখানে, ভারত অত্যন্ত সুকৌশলে তার নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার বন্দোবস্ত ঠিকই করে ফেলেছে, কিন্তু আমেরিকা এবারে এমনভাবে ফেঁসেছে সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। পরিস্থিতি তো এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে ন্যাটো পর্যন্ত আমেরিকার পাশে দাঁড়াতে অস্বীকার করছে। আর খোদ ডোনাল্ড ট্রাম্প এখন আক্ষরিক অর্থে ইউরোপের হাতে পায়ে ধরার মতন অবস্থায় পৌঁছে গেছে। কারণ আপনারা যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তারা নিশ্চয়ই জানেন, আমি বারবার একটা কথা বলে এসেছি, এই ইরান যুদ্ধের মূল কারণ মূলত দুটো। এক হলো ইরানের ইসলামিক রিজিমকে শেষ করা, যাতে সেখান থেকে ডির্যাডিক্যালাইজেশন বা কট্টরপন্থা কমানোর প্রক্রিয়া শুরু হতে পারে। আর দুই, আমেরিকার পতন। আমেরিকার মিলিটারি আর ইকোনমিক শক্তিকে গুড়িয়ে দিয়ে আরব বিশ্ব আর এই গোটা রিজিয়ন থেকে তাদের চিরতরে তাড়িয়ে দেওয়া হবে। এটাই হলো ডিপ স্টেটের আসল পরিকল্পনা। তো সেই সময় অনেকেই হয়তো এই থিওরিটা মানতে চান, কিন্তু আজ আশা করি আপনারা প্রমাণ পেয়েই গেছেন। একটা ছোট্ট দেশ ইরানের সাথে লড়তে গিয়ে আমেরিকার আজ কী ভয়ঙ্কর দশা হয়েছে, যে ইরানের কাছে না আছে কোনো পারমাণবিক অস্ত্র আর না আছে কোনো বড় এক্সটার্নাল সাপোর্ট। অথচ আমেরিকা, যারা নিজেকে বিশ্বের সেরা সুপার পাওয়ার বলে দাবি করে, তাদের কাছে বিশ্বের সেরা সব আধুনিক হাতিয়ার আর টেকনোলজি রয়েছে, তবুও তারা ইরানকে দমাতে পারছেন। এর একটাই কারণ, সেটা হলো আমেরিকার এই যে সেনাবাহিনী, তাদের কিন্তু সত্যিকারের যুদ্ধ জেতার জন্য তৈরি করা হয়নি। ওদের তৈরি করা হয়েছিল ন্যাটোর মদতে ছোট ছোট দুর্বল দেশের ওপর হামলা করে তাদের তেল লুট করার জন্য। তারপর সেখানে ইসলামিক জঙ্গি সংগঠন তৈরি করে বিশ্বজুড়ে পেট্রো ডলারের দাপটকে টিকিয়ে রাখার জন্য। এর জলজান্ত প্রমাণ হলো ইরাক, সিরিয়া, লিবিয়ার মতন দেশ, যেখানে আমেরিকা হামলা করার আগে ওই দেশগুলোতে কোনো ইসলামিক জঙ্গি ছিল না, না ছিল আইসিস, না ছিল বোকো হারাম, আর না আল কায়দা। আফগানিস্তানেও ঠিক একই ঘটনা ঘটেছিল। অর্থাৎ পলিটিক্যাল ইসলাম বা গ্লোবাল ইসলামিক জিহাদের আসল সৃষ্টিকর্তাই হলো আমেরিকা আর ডিপ স্টেট। যাই হোক, এবারে এই প্রথম আমেরিকা এমন একটা দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে যাদের কাছে পাল্টা জবাব দেওয়ার মতন মিসাইল রয়েছে এবং যাদেরকে আমেরিকার সিআই নিজেরাই ক্ষমতায় বসিয়েছিল। আর ব্যাস, এতেই আমেরিকার এত বছরের সুপার পাওয়ার ইমেজে বেলুন ফুস হয়ে গেল। যাই হোক বন্ধুরা, এবারে আসি সবচেয়ে ধামাকাদার বিষয়। হিসাব অনুযায়ী আমেরিকার সাহায্যে ন্যাটোর তো ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, তাই না? কারণ আমেরিকা ইউক্রেনকে সাপোর্ট দিয়েছিল, হাতিয়ার দিয়েছিল, আর এখন আরব রিজিয়নে অ্যাটাক হচ্ছে, তাই আরবদেরও নিজেদের রক্ষার্থে আমেরিকার পাশে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু বাস্তবে কী হচ্ছে? একদম উল্টো। এরা সবাই কিন্তু আমেরিকার বিরুদ্ধে চলে গেছে, যার ফলস্বরূপ গতকাল ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছে। সেই টুইট পড়লে আক্ষরিক অর্থে আপনাদের মনে হবে যে আমেরিকা যেন ইউরোপ আর ব্রিটেনের কাছে ভিক্ষা চাইছে, তবে একটু ভিআইপি স্টাইল। ট্রাম্প বলছেন, ইরানের সাথে লড়াই কেউ আমাদের সাহায্য করতে আসছে না, তাই ইউরোপের দেশগুলোকে এখন আমেরিকার কাছ থেকে বেশি দামে তেল কিনতে হবে এই ক্রাইসিসের জন্য। আর যদি তা না চাও, তবে স্ট্রেট অফ হরমুজে এসে রাস্তা ক্লিয়ার কর। ব্রিটেন আর ইউরোপ যদি না আসে, তাহলে আমরাও মানে আমেরিকাও আর ওদের সাহায্য করতে যাব না। অর্থাৎ এই টুইটের পর ধরে নেওয়াই যায় যে ন্যাটোর দিন শেষ এবং আমেরিকা ন্যাটো থেকে বেরিয়ে আসবে। এমনকি ট্রাম্পের দাবি ফ্রান্স নাকি আমেরিকার সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য নিজেদের আকাশসীমা পর্যন্ত ব্যবহার করতে দিচ্ছেন। একবার জাস্ট ভাবুন বিষয়টা কতটা অস্বাভাবিক। ইউরোপ বা ন্যাটো আমেরিকার পাশে নেই, আর সুপার পাওয়ার আমেরিকার রাষ্ট্রপতি আজ এইভাবে সাহায্য ভিক্ষা করছে, যা কিন্তু কেউ কল্পনাও করেন। আর ইন্টারেস্টিংলি, ঠিক এই ডামাডোলের মধ্যে ইরান পাল্টা হুমকি দিয়েছে যে গালফ অঞ্চলে যত আমেরিকান কোম্পানি আছে এবার তারা সবগুলোর ওপর অ্যাটাক করবে, তাই কর্মীরা যেন আগেই পালিয়ে যায়। অর্থাৎ এই কনফ্লিক্ট এবার আরও বড় আকার ধারণ করতে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, এখানে আসলে হচ্ছেটা কি? প্ল্যানটা খুব সিম্পল। কিছুদিন আগেই ট্রাম্প একটা বয়ান দিয়েছিল যে ইরানের ওপর হামলার কোনো পরিকল্পনাই তার ছিল না, বরং ডিফেন্স মিনিস্ট্রি আর ওয়ার সেক্রেটারি এটা তার ওপর চাপিয়ে দিয়েছে। সোজা কথায় পেন্টাগন চেয়েছিল বলে এই যুদ্ধ হয়েছে, আর এটাই হলো চরম সত্যি। আমি আগেও বলেছি, পেন্টাগন আর মার্কিন ট্রেজারি বা ওদের ফেডারেল রিজার্ভ
এই দুটোই পুরোপুরি কন্ট্রোল করে ডিপ স্টেট। বিশেষ করে ফেডারেল রিজার্ভ, যেটা আমেরিকার রিজার্ভ ব্যাঙ্ক আর কি, এটা বিশ্বের একমাত্র রিজার্ভ ব্যাঙ্ক যা সেই দেশের সরকারের কন্ট্রোলে নেই, বরং পুরোপুরি একটা প্রাইভেট এন্টিটি। আর এরা সবাই মিলিতভাবে মার্কিন প্রেসিডেন্টকে দিয়ে বিল পাস করায়, এরপর ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে ডলার ছাপানো হয়, আর পেন্টাগন যুদ্ধের নামে সেই টাকা ডিপ স্টেটের কোম্পানিগুলোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এটাকে একটু সহজ উদাহরণ দিয়ে বোঝালে, ট্রেজারি ডিপার্টমেন্টের বিল্ডিং থেকে ডিপ স্টেটের বিল্ডিংয়ে টাকা ট্রান্সফার করার জন্য এরা মাঝখান থেকে তৃতীয় একটা দেশকে ধ্বংস করে দেয়। এটাই হলো ডলারাইজেশন। যেমন আফগানিস্তানে 20 বছর ধরে আমেরিকা যুদ্ধ করেছে এবং এতে প্রায় $2 ট্রিলিয়ন খরচ হয়েছিল। এখন এই $2 ট্রিলিয়ন গেল কোথায়? আফগানরা পেয়েছে না। আফগানিস্তানের যুদ্ধের নামে অস্ত্র বিক্রি, এনজিও তৈরি, হিউম্যান রাইটস আর ওখানে যে সমস্ত ধ্বংস আমেরিকা নিজে করেছিল তার ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য এই সমস্ত টাকা ঘুরপথে ডিপ স্টেটের পকেটেই গেছে। আর এত বছর ধরে এভাবেই আমেরিকা গোটা দুনিয়ায় রাজত্ব চালাচ্ছিল। কিন্তু খুশির ব্যাপার হলো এবারে খেলা ঘুরে গেছে। মার্কিন ডলারের দম শেষ। লুট করার যা ছিল ডিপ স্টেট তা করে নিয়েছে। ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ব্রিটেনের পতন ঘটিয়ে ওরা আমেরিকার উত্থান করেছিল আর ব্রিটেনকে ডাম্প করেছিল, ঠিক এই একই ছক এবারে আমেরিকার সাথেও খাটানো হচ্ছে। এখন তার বিশ্বযুদ্ধ সম্ভব নয়, তাই এই ধরনের ছোট ছোট যুদ্ধের ফাঁদে আমেরিকাকে ফেলা হচ্ছে। আর মজার ব্যাপার হলো প্ল্যানটা কতটা নিখুঁত দেখুন। প্রথমে ট্রেড ওয়ার আর ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ইউরোপের ইকোনমিকে ধ্বংস করা হলো এবং ওদেরকে আমেরিকা থেকে দূরে সরানো হলো যাতে তারা আমেরিকার পাশে দাঁড়াতে না পারে। আর এখন ট্রাম্পকে বোকা বানিয়ে ইরানের যুদ্ধে ফাঁসিয়ে মার্কিন ইকোনমি আর মিলিটারি ডমিনেন্সকে শেষ করা হচ্ছে। ওদিকে আবার আরব দেশগুলোও খুব ভালোভাবে জানে যে একটা মাল্টিপোলার বিশ্ব তৈরি করতে গেলে জিহাদি ইকোসিস্টেম আর আমেরিকার পতন অত্যন্ত জরুরি। তাদেরও আমেরিকার জাতাকল থেকে বেরোতে হবে। তাই ইরানের এত হামলার পরে আরব দেশগুলো ইরানের ওপর পাল্টা অ্যাটাক করছেন না। অর্থাৎ আমেরিকা এখানে সম্পূর্ণ একা ফেসে গেছে। আমেরিকা চাইলেও আর কিন্তু এই ফাঁদ থেকে বেরোতে পারবে না। ইরান যতই এইভাবে ক্রমাগত অ্যাটাক করতে থাকবে, আমেরিকার অস্ত্রের স্টক ফুরিয়ে আসবে। ইকোনমি ধাক্কা খেতে খেতে 1930 সালের মতন চরম মন্দা বা দ্য গ্রেট ডিপ্রেশনে ফিরে আসবে এবং শেষমেশ ব্রিটেন যেমন লেজ গুটিয়ে পালিয়েছিল, ঠিক তেমনি আমেরিকাকেও বাধ্যতামূলক আরব দেশ, ভারত মহাসাগর অঞ্চল আর বাকি বিশ্ব থেকে নিজেদের সামরিক ঘাঁটি গুটিয়ে পালাতেই হবে। এবারে বাকি রইল মার্কিন কোম্পানিগুলোর হামলার কথা। তো এটা অত্যন্ত জরুরি। আমেরিকার গোটা স্টক মার্কেট দাঁড়িয়ে আছে 7টা বড় কোম্পানির ওপর, যার মধ্যে গুগল, অ্যামাজন, মেটা, টেসলা এগুলো রয়েছে। তো ডলারের দমে এত বছর ধরে যে বিশাল ভ্যালুয়েশনের কোম্পানিগুলো তারা দাঁড় করিয়েছিল, মার্কেট ক্র্যাশ করিয়ে সেগুলিকে ধ্বংস করাটা অত্যন্ত জরুরি, আর তারই প্রস্তুতি চলছে। ফলে যেমনটা আমি শুরুতে বললাম, এই কোম্পানিগুলোতে অ্যাটাক হলে ভারতীয়রা সবচেয়ে বড় ক্ষতি হতো। কিন্তু ভারত এমন চমৎকারভাবে ম্যানেজ করে নিয়েছে যা কেউ ভাবতেও পারেন। আপনাদের মনে আছে কিছুদিন আগে ইরান তাদের মিসাইল ভারত নাম লিখে ফায়ার করেছিল। ওটাই ছিল ভারতের জন্য সিগন্যাল যে ভারত ওদের কত বড় মিত্র। ভারতীয় জাহাজ ছেড়ে দিচ্ছে। ভারত আবার ইরানের লোকজনের জন্য এড পাঠিয়েছিল। তো সেই জন্যই অ্যাটাকের আগে ইরান কিন্তু এই কোম্পানিগুলোতে কর্মরত সকলকে 24 ঘন্টার সময় দিয়েছে এই কোম্পানির বিল্ডিং ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য। আর ভারতীয়দের এই কোম্পানি থেকে নিরাপদে শিফট করার জন্য এটুকু সময় যথেষ্ট। তাই আমাদের চিন্তার কোনো কারণ নেই। একদম শান্তিপূর্ণভাবে ইরানের ইসলামিক রিজিম শেষও হবে, আর তারা শেষ হতে হতে আমেরিকার 12টা বাজিয়ে একটা নতুন বিশ্ব তৈরির ক্ষেত্রে বিরাট অবদান রেখে যাবে। তো জাস্ট রিল্যাক্স করুন আর মজা দেখুন। হ্যাঁ, এই ট্রানজিশনের সময় হয়তো সামান্য কিছু অর্থনৈতিক ক্রাইসিস ভারতকেও ফেস করতে হবে, বাট দ্যাটস টোটালি ফাইন। এইটুকু স্যাক্রিফাইস একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরির জন্য করাই যায়।